আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল্লাহ মাসুম, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা আজকে তোমাদের সাথে প্রাণীবিদ্যার 10ম অধ্যায় অর্থাৎ মানবদেহের প্রতিরক্ষা নিয়ে আলোচনা করব। যদিও এটা আজকে রিভিশন ক্লাস, তোমাদের সবারই পড়াশোনা হয়ে গেছে। আজকে রিভিশন ক্লাসে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা অর্থাৎ জ্ঞানমূলকের জন্য কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা এবং বহু নির্বাচনের জন্য কিছু গুরুত্বপূর্ণ লাইন দাগিয়ে দেব। চলো তাহলে আমরা এবার মূল আলোচনায় ফিরে যাই। প্রাণীবিজ্ঞান অধ্যায় 10, মানবদেহের প্রতিরক্ষা, ইমিউনিটি। প্রথমে আমরা দুটো সংজ্ঞা নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ইমিউন তন্ত্র আর একটা হচ্ছে ইমিউনিটি। তো আমরা আসি প্রথমে ইমিউন তন্ত্র কি? দেহের ভিতরে ও বাইরে রোগ জীবাণু ধ্বংসের এক জটিল ব্যবস্থাপনা রয়েছে যা ইমিউন তন্ত্র নামে পরিচিত। এই সংজ্ঞাটা তোমরা শিখে ফেলবে জ্ঞানমূলকের জন্য। আরেকটা সংজ্ঞা আছে নিচেই দেখো, যে প্রক্রিয়ায় দেহ ক্ষতিকর অণুজীব ও বিষাক্ত রাসায়নিক পদার্থের সম্ভাব্য ক্ষতি থেকে নিজেকে রক্ষা করে তাকে ইমিউনিটি বা অনাক্রম্যতা বলে। দুটো কিন্তু আলাদা শব্দ, দুটো সংজ্ঞা আলাদা। আর ইমিউনিটি দুর্বল হলে ভ্যাকসিন বা টিকা দিয়ে সবল করে তোলা হয়। এই প্রথম পাতা থেকে আমরা এই দুটো সংজ্ঞা শিখবো। এরপরে যাই আমরা অন্য পাতায়, 246 পাতায় যাও। মানবদেহের প্রতিরক্ষা। প্রতিরক্ষা কি? রোগ ব্যাধির হাত থেকে দেহকে রক্ষা পেতে হলে মানবদেহ 3টি প্রতিরোধ কৌশল প্রয়োগ করে থাকে। প্রত্যেকটি কৌশলকে এক একটি প্রতিরক্ষা স্তর নামে অভিহিত করা হয়। যেমন আমাদের ডিফেন্স সিস্টেম 3 ধরনের, একটা হচ্ছে সেনাবাহিনী, একটা বর্ডার গার্ড আর একটা বিমান বাহিনী। এরকম মানবদেহ 3 স্তরের প্রতিরক্ষা রয়েছে। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। এখন এখানে শখে দেখো, প্রথম স্তরের প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে বাহ্যিক অর্থাৎ গাঠনিক এবং বাহ্যিক তলীয় প্রতিবন্ধক, অর্থাৎ আমাদের যে স্কিন বা চামড়া, এটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, এটা প্রথম প্রতিরক্ষা স্তরটা নন স্পেসিফিক, অর্থাৎ নির্দিষ্ট কোনো জীবাণুর বিরুদ্ধে এরা প্রতিরোধ গড়ে তোলে না। এভারেজে সব জীবাণুর বিরুদ্ধে এরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এরপরে এই প্রতিরোধ স্তর ভেদ করে জীবাণু যখন দেহের ভিতরে প্রবেশ করে অর্থাৎ স্কিনের ভিতরে প্রবেশ করে, তখন দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কাজ করে। এই দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এরা অন্তঃস্থ কোষীয় ও গাঠনিক প্রতিরক্ষা স্তর। এরপরে এই দ্বিতীয় প্রতিরক্ষা স্তর ভেদ করে যখন ভিতরে প্রবেশ করে, তখন তৃতীয় প্রতিরক্ষা স্তর কাজ করে। তৃতীয় প্রতিরক্ষা স্তরটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা স্তর, এটাকে ইমিউন সারা বলে। এখন দেখো প্রথম প্রতিরক্ষা স্তর কি? তো মানবদেহের প্রতিরক্ষায় এরপরের পাতায় আসা যায়। মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা। রোগ ব্যাধির হাত থেকে রক্ষা পেতে মানবদেহ 3টি প্রতিরোধ কৌশল প্রয়োগ করে থাকে। প্রত্যেকটি কৌশলকে এক একটি প্রতিরক্ষা স্তর নামে অভিহিত করা হয়। এরকম মানবদেহে 3টি প্রতিরক্ষা স্তর আছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর। আমরা এই 3টি প্রতিরক্ষা স্তরের উপরে ডিটেলস আলোচনা করবো। এখানে যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য যে লাইনগুলো আছে সেগুলো আমরা দাগিয়ে দেবো, এগুলো তোমরা করবে। তো প্রথম প্রতিরক্ষা স্তর কি? মানবদেহের প্রতিরক্ষায় যে প্রতিরক্ষা স্তর রাসায়নিক ও ভৌত বাহ্যিক তলীয় প্রতিবন্ধক হিসেবে কাজ করে, হিসাবে বহিরাগত যে কোনো অণুজীব বা কণাকে দেহের ভিতরে প্রবেশে বাধা দেয়, তাকে প্রথম প্রতিরক্ষা স্তর বলে। প্রথম প্রতিরক্ষা স্তরের ভিতরে আছে ত্বক, লোম, সিলিয়া, অশ্রু, সিরুমেন, কোষ্ঠিকনালীর অ্যাসিড, রেচন জননতন্ত্রের অ্যাসিড। প্রথমে এই এই ত্বকের ভিতরে কিভাবে প্রতিরক্ষা কাজ করে? ত্বক 4 ভাবে একটি কার্যকর প্রতিবন্ধক হিসেবে কাজ করে থাকে। গাঠনিকভাবে কেরাটিনময় বায়ুরোধী জলাবদ্ধতা হিসাবে এবং অধিকাংশ পদার্থের প্রতি অভেদ্য, সবসময় প্রতিস্থাপিত হয় অ্যাসিডিক অর্থাৎ পিএইচ এবং ঘাম গ্রন্থি ও শ্বেত গ্রন্থি থেকে উৎপন্ন অ্যান্টিবায়োটিকের উপস্থিতি। এরপর লোম। এখানে এই লাইনটা তোমরা মনে রাখবে, নাকের ভিতরকার লোম ধুলা ময়লা আটকে দেহের অভ্যন্তরে ক্ষতিকর পদার্থের যাতায়াত বন্ধ করে রাখে। এরপর সিলিয়া। সিলিয়া কি? দেহের প্রবেশ পথগুলো মিউকাস ঝিল্লিতে আবৃত থাকে। মিউকাস ঝিল্লিময় অনেক অংশ যেমন শ্বাসনালী, আণুবীক্ষণিক ও সদা বহির্মুখী আন্দোলনরত সিলিয়ায় আবৃত থাকে। এবার
অশ্রু ও লালা। এই অশ্রু এবং লালায় একটা এনজাইম থাকে, বিশেষ করে লাইসোজাইম এনজাইম। এই লাইসোজাইম এনজাইম ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। তাহলে এখানে লাইসোজাইম, এই লাইসোজাইমটা আমি বোল্ড করে দিলাম, এটা মনে রাখবে। অর্থাৎ এখানে এমসিকিউ প্রশ্ন আসতে পারে এইভাবে যে অশ্রু ও লালায় কোন এনজাইম থাকে যার কারণে ব্যাকটেরিয়া ধ্বংস হয়? তাহলে উত্তর হবে লাইসোজাইম। এবার সিরুমেন। সিরুমেন কি? বহিকর্ণের কর্ণকুহর নামক অংশের প্রাচীর থেকে খরিত হলদে বাদামি রঙের মোমের মতো পদার্থকে বলা হয় সিরুমেন। এই কানের পর্দায় যেন ময়লা ও অণুজীবের সংক্রমণে শ্রবণে ব্যাঘাত না ঘটে সেজন্য সিরুমেনে আটকে শক্ত দলায় অর্থাৎ কানের খৈলে পরিণত হয়। পোস্টিগনালি অ্যাসিড। খাদ্য ও পানির সঙ্গে অনেক ধরনের ক্ষতিকর অণুজীব পাকস্থলীতে এসে জমা হয় এবং পাকস্থলীর শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড ও প্রোটিওলাইটিক এনজাইমের ক্রিয়া এগুলো নষ্ট হয়। অর্থাৎ এখানে মনে রাখবে যে এই পাকস্থলীর ভিতরে দুটো জিনিস আছে, একটা হচ্ছে HCl অ্যাসিড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং প্রোটিওলাইটিক এনজাইম। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং প্রোটিওলাইটিক এনজাইম এরা খাবারের সাথে যে অণুজীব বা ক্ষতিকর জীবাণু আছে সেগুলোকে ধ্বংস করে ফেলে। তাহলে এখানে মনে রাখবো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং প্রোটিওলাইটিক এনজাইম, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এরপরে রেচন জনন তন্ত্রের অ্যাসিড। এখান থেকে এই লাইনটা মনে রাখতে হবে, বিশেষ করে যোনিতে মানে স্ত্রী লোকের যোনিতে অবস্থিত ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে। অর্থাৎ স্ত্রী লোকের যোনিতে এই কারণে ব্যাকটেরিয়া অবস্থান করে, এই ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে। এই ল্যাকটিক অ্যাসিড অণুজীবের বংশবৃদ্ধির সম্ভাবনাটাকে কমিয়ে দেয়। এরপর আসো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। বাহ্যিক তলীয় প্রতিরক্ষা স্তর ভেদ করে দেহের অভ্যন্তরে প্রবেশকারী যে কোনো অণুজীব বা অণুকণার বিরুদ্ধে দেহে অভ্যন্তরীণ কোষীয় ও রাসায়নিক প্রতিরক্ষা নিয়ে গঠিত যে স্তর সক্রিয় প্রতিরোধ গড়ে তোলে তাকে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর বলে। এটিও একটি নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর। দ্যাট মিনস এটা নির্দিষ্ট কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলে না, এই জন্য এটা নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর। তো নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর অন্তত 6 ধরনের নন স্পেসিফিক প্রতিরক্ষা পদ্ধতি নিয়ে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা স্তর গঠিত। কি কি? প্রথমত ফ্যাগোসাইট। ফ্যাগোসাইট কি? বড় আকারের শ্বেত রক্তকণিকা যা অণুজীব, অন্নকোষ ও বহিরাগত কণা ভক্ষণ করে দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় অবদান রাখে তাকে ফ্যাগোসাইট বলে। এটা জ্ঞানমূলক প্রশ্নেও আসে অনেক সময়। তারপরে এই ফ্যাগোসাইট প্রধান দুটি ফ্যাগোসাইটিক কণিকা হচ্ছে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ। এটা এমসিকিউর জন্য বলবা। প্রধান দুটি ফ্যাগোসাইটিক কণিকা কি কি? নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ। এটা এমসিকিউর জন্য এটা মনে রাখবে। এরপর আসো দ্বিতীয়টা হচ্ছে সহজাত মারণ কোষ। এটাকে ইংলিশে বলা হয় ন্যাচারাল কিলার সেল, সংক্ষেপে NK সেল। এক ধরনের লিম্ফোসাইট জাতীয় বিশেষ শ্বেত রক্তকণিকা যা টিউমার কোষ ও ভাইরাসে আক্রান্ত কোষের প্লাজমা ঝিল্লিতে কিছু নির্দিষ্ট পরিবর্তনকে শনাক্ত করে কোষগুলোকে ধ্বংস করে দেয়, সেসব কোষকে সহজাত মারণ কোষ বা NK কোষ বলে। প্রদাহ। টিস্যু যে কোনো ধরনের ক্ষতি হলে যে ধারাবাহিক ঘটনার শুরুতে ক্ষত স্থানটি লাল হয়ে যায়, পরে গরম হয়, ফুলে যায়, সবশেষে ব্যথার প্রকাশ ঘটায় তাকে সম্মিলিতভাবে প্রদাহ সারা বা প্রদাহ বলে। এখানে এই সংজ্ঞাটা পড়বা, এখানে এই অবজেক্টিভে এইগুলো আসতে পারে। প্রদাহের ক্ষেত্রে কোনগুলো প্রযোজ্য? এখানে 4টা পয়েন্ট আছে, 4টা বৈশিষ্ট্য দেওয়া আছে, যে কোনো 2টা দিতে পারে, অন্য 2টা ভুল দিতে পারে। সঠিক উত্তরটা তুমি এখানে থেকে কালেকশন করবা, তাহলে এটা এমসিকিউর জন্য পড়বা। এরপরে কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট। এখানে এই সংজ্ঞাটা পড়বা। কমপ্লিমেন্ট সিস্টেম কি? অবজেক্টিভও আসতে পারে এখান থেকে। কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে অন্তত 20 ধরনের প্লাজমা প্রোটিনে গঠিত এমন একটি গ্রুপ যা রক্তে সংবহিত হয়ে অন্যান্য প্রতিরক্ষা পদ্ধতিতে সহায়তা করে। অর্থাৎ এখানে কমপ্লিমেন্ট সিস্টেমে কয়টি প্লাজমা প্রোটিন অংশগ্রহণ করে, এটা এমসিকিউতে আসতে পারে। তাহলে এখানে আসতে পারে, অপশনে দিতে পারে 15টি, 10টি, 20টি, 25টি। তাহলে সঠিক উত্তর কয়টি? 20টি। তাহলে এই 20টি এটা মনে রাখবে। এরপর আসে ইন্টারফেরন। এই সংজ্ঞাটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2018 সালে এই প্রশ্নটা আসছিল জ্ঞানমূলক প্রশ্নে। ইন্টারফেরন কি? ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়া হিসাবে এবং ভাইরাসের বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটাতে আক্রান্ত কোষ থেকে যে বিশেষ ধরনের ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন উৎপন্ন ও ক্ষরিত হয় তাকে ইন্টারফেরন বলে। এরপর আসে জ্বর। জ্বর কি? জ্বরের সংজ্ঞাটা অনেক সময় আসে অবজেক্টিভে। জ্বর হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের শেষ
অস্ত্র হচ্ছে জ্বর। এখানে অবজেক্টিভে আসতে পারে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের শেষ অস্ত্র কি? জ্বর, ইন্টারফারেন্ট কমপ্লিমেন্ট সিস্টেম, প্রদাহ। সঠিক উত্তর হবে জ্বর। এখন জ্বরটা কখন, অর্থাৎ দৈহিক তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হলে তাকে জ্বর বলে। অর্থাৎ স্বাভাবিক কি 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে স্বাভাবিক। যখন এই দৈহিক তাপ অর্থাৎ দেহের তাপমাত্রা, মানব দেহের তাপমাত্রা যখন 99 ডিগ্রি থেকে এর উপরে 100 থেকে 105, 6, 8 ডিগ্রি পর্যন্ত চলে যাবে, তখনই এটাকে বলা হয় জ্বর। এরপরে তৃতীয় প্রতিরক্ষা স্তর। তৃতীয় প্রতিরক্ষা স্তর কি? যে প্রতিরক্ষা স্তর দেহে অনুপ্রবেশকারী সুনির্দিষ্ট ধরনের বহিরাগত রোগ সৃষ্টিকারী অণুজীব বা কণা বা ক্যান্সার কোষ ধ্বংস করে এবং প্রথমবার আক্রান্ত হওয়ার পর এসব নির্দিষ্ট ক্ষতিকর টার্গেটকে আজীবন মনে রেখে পরবর্তী যে কোনো আক্রমণের সময় দ্রুত ও কার্যকর সাড়া দেয়, তাকে তৃতীয় প্রতিরক্ষা স্তর বলে। এই স্তরের সামগ্রিক কর্মকাণ্ডটি ইমিউন সারা নামে পরিচিত। তাহলে এখানে সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ, জ্ঞানমূলকের জন্য এটা পড়ে ফেলবা। ঠিক আছে, এরপর আসো দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। অর্থাৎ প্রথম স্তর, ত্বক কিভাবে দেহের প্রতিরক্ষায় ভূমিকা রাখে? যে প্রতিবন্ধক কোনো জীবিত বস্তুকে সুনির্দিষ্টভাবে শনাক্ত না করতে পেরে তাকে জীবাণু মনে করে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে, সে ধরনের প্রতিবন্ধককে অনির্দিষ্ট বা নন স্পেসিফিক প্রতিবন্ধক বলে। এটা জ্ঞানমূলকের জন্য গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, নন স্পেসিফিক প্রতিবন্ধক কাকে বলে। এরপরে ত্বকের বাইরের স্তরটি এপিডার্মিস। এটি একটি হর্নীয় স্তর যা মৃত ও চাপা কোষে গঠিত এবং স্টার্টাম কর্নিয়াম নামে পরিচিত। এটা এমসিকিউর জন্য করবা। এটি জীবাণুরোধী স্তর এবং ব্যাকটেরিয়া ও ভাইরাসের প্রবেশে ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। ভৌত প্রতিবন্ধক কি? মনে করো এই যে রুমের দেয়াল, এটা একটা ভৌত প্রতিবন্ধক। এইরকম ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। যেমন ত্বক আমাদের দেহের বাইরে ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। 2 নম্বর পয়েন্ট আসো, মানব ত্বকে অক্ষতিকর ব্যাকটেরিয়া সবসময় থাকে, কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়া সেখানে বাঁচতে পারে না। কারণ ত্বকের শ্বেত বা সিবেসাস গ্রন্থি ও ঘাম গ্রন্থি থেকে যথাক্রমে যে তেল ও ঘাম খরিত হয় তা ত্বককে অ্যাসিডিক করে তোলে। অ্যাসিডিক অর্থাৎ পিএইচ মান 3.0 থেকে 5.0। এমন পরিবেশে জীবাণু বাঁচতে বা বংশবৃদ্ধি করতে পারে না। অন্যদিকে ত্বকে যেসব অক্ষতিকর বা উপকারী ব্যাকটেরিয়া থাকে সেগুলো যে অ্যাসিড ও বিপাকীয় বর্জ্য ত্যাগ করে, সেসব পদার্থ ত্বকের উপরে ব্যাকটেরিয়া দমনে কার্যকর ভূমিকা পালন করে। শ্বেত ও ঘাম গ্রন্থির ক্ষরণ এবং জীবাণুনাশক অর্থাৎ অ্যান্টিবায়োটিক পদার্থ থাকে। এসব পদার্থ থাকায় মানুষের ত্বক রোগ জীবাণুনাশক অঙ্গ। এই যে এখানে এমসিকিউ আসতে পারে, মানুষের দেহের কোন অঙ্গ রোগ জীবাণুনাশক অঙ্গ অর্থাৎ সেলফ ডিফেন্সিভ অর্গান? এটা হবে ত্বক। এরপর 4 নম্বর পয়েন্ট আসো, কাটা স্থান দিয়ে আমাদের দেহে যদি কোথাও কেটে যায়, সেই কেটে যাওয়া স্থানে রক্ত জমাট বাঁধে। শুধুই কি রক্ত জমাট বাঁধে তা না, অর্থাৎ রক্ত জমাট বাঁধার পরে ওখানে একটা প্রতিবন্ধক তৈরি হয়, যার কারণে ওই জায়গা দিয়ে আর কোনো নতুন করে কোনো রোগ জীবাণু ভিতরে প্রবেশ করতে পারে না। দেখো আমাদের অশ্রু, নাসিকা ঝিল্লি এবং লালায় লাইসোজোম এনজাইম থাকে। এখানে এই লাইনটা মনে রাখবা, লাইসোজোম এনজাইম কোথায় কোথায় থাকে এটা অবজেক্টিভের জন্য মনে রাখবা। আমাদের সিমেনে স্পারমিন এবং দুধে ল্যাক্টোপারঅক্সিডেজ থাকে। কানের ভিতরে সিরুমিন গ্রন্থি থেকে খরিত সিরুমিন কানের গভীরে ধুলাবালি, ব্যাকটেরিয়া ও ছোট পোকার ক্ষতিকর প্রবেশ রোধ করে। এরপরে আসো এখানে 3 নম্বর প্যারায়, নাসিকা গহ্বর, গলবিল ও ট্রাকিয়ার মিউকাস ঝিল্লি যে মিউকাস ক্ষরণ করে তাতে লাইসোজাইম নামে এক ধরনের প্রোটিন থাকে যা ব্যাকটেরিয়া নাশক হিসাবে কাজ করে। এরপরে আসো খাদ্যদ্রব্যে ব্যাকটেরিয়া ধ্বংসে পরিপাক নালীর অ্যাসিড ও বিভিন্ন এনজাইম নিম্নবর্ণিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি বিশেষ করে আমাদের মুখের যে লালা গ্রন্থি আছে, এই লালা গ্রন্থিতে লাইসোজোম নামে এক ধরনের এনজাইম থাকে। এটি মুখ ও গলায় সংক্রমণকারী স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, বেসিলাস প্রভৃতি ব্যাকটেরিয়া সহ অন্যান্য ধরনের জীবাণু ধ্বংস করে। তাহলে এখানে মনে রাখবা এই লাইসোজাইম এনজাইম কি জীবাণু ধ্বংস করে? স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, বেসিলাস, এই ব্যাকটেরিয়াগুলোর নাম মনে রাখবা আর এনজাইমের নামটা মনে রাখবা। এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। এরপর 3 নম্বর পয়েন্টে দেখো, পাকস্থলীর প্রাচীরে প্যারাইটাল বা অক্সিনোটিক কোষ অর্থাৎ পাকস্থলীর প্রাচীরে কি কোষ থাকে? প্যারাইটাল কোষ। এমসিকিউ এর জন্য পড়বা। এই প্যারাইটাল কোষ থেকে গ্যাস্ট্রিক জুস
ক্ষরিত হয়। এই গ্যাস্ট্রিক জুসে থাকে বিপুল পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের ফলে ভিতরে একটা অ্যাসিডিক মাধ্যম সৃষ্টি হয় যার পিএইচ মান 1.0 থেকে 2.0। এটা এমসিকিউ এর জন্য এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। এইগুলো কি করে? ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে ধ্বংস করে। তারপর 5 নম্বর পয়েন্টের এই লাইনটা মনে রাখবা, যকৃৎ থেকে ক্ষরিত পিত্ত অন্ত্রের ডিউডেনামে অবস্থিত কাইমে অ্যান্টিবডি উৎপন্নের মাধ্যমে ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিহত করে। অর্থাৎ যকৃৎ থেকে কি ক্ষরিত হয়? পিত্ত, যেটা ক্ষারীয়, যার পিএইচ মান 8। আর এটা অন্ত্রের ডিউডেনামে অবস্থিত কাইমে অ্যান্টিবডি উৎপন্নের মাধ্যমে ব্যাকটেরিয়া বৃদ্ধি প্রতিহত করে। তাহলে এই মনে রাখবে। ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ কি? গ্রিক ম্যাক্রোস অর্থাৎ লার্জ, আর ফেজিন অর্থাৎ ইট অর্থাৎ বিগ ইটার্স। মনোসাইট কোষ হচ্ছে বৃক্কাকার ও দানাবিহীন সাইটোপ্লাজম বিশিষ্ট শ্বেত রক্তকণিকা। দেহের মোট শ্বেত রক্তকণিকার 5% মনোসাইট। এখান থেকে অবজেক্টিভে আসতে পারে দেহের মোট রক্তকণিকার কত শতাংশ মনোসাইট? উত্তর হবে 5%। এটা কোথায় তৈরি হয়? অস্থিমজ্জার স্টেম কোষ থেকে উৎপন্ন হয়। এটা অবজেক্টিভের জন্য আসতে পারে। এসব কোষ 10 থেকে 20 ঘন্টা রক্তে সংবাহিত হওয়ার পর কৈশিক জালির প্রাচীর দিয়ে টিস্যুতে অভিযাত্রী হয়ে ফুলতে শুরু করে এবং প্রায় 5 গুণ বড় হয়ে 60 থেকে 80 মাইক্রোমিটার পর্যন্ত হয়। পরিণত এই মনোসাইটকে ম্যাক্রোফেজ বলে। তাহলে এখান থেকে সংজ্ঞা পড়বা, এই সংজ্ঞার ভিতর থেকে দুই একটা অবজেক্টিভ চলে আসতে পারে। এবার আসো নিউট্রোফিল। নিউট্রোফিল কি? নিউট্রোফিল হচ্ছে 12 থেকে 15 মাইক্রোমিটার ব্যাস সম্পন্ন 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস যুক্ত ও সূক্ষ্ম দানাময় সাইটোপ্লাজম বিশিষ্ট শ্বেত রক্তকণিকা। দেহের মোট শ্বেত রক্তকণিকার 60 থেকে 70% নিউট্রোফিল। এখান থেকে অবজেক্টিভ আসতে পারে দেহের মোট রক্তকণিকার কত শতাংশ নিউট্রোফিল? 60 থেকে 70%। এসব কণিকা ক্ষণপদীয় চলন প্রদর্শন করে এবং অস্থিমজ্জার স্টেম কোষ থেকে উৎপন্ন হয়। অর্থাৎ এটা অবজেক্টিভে আসতে পারে নিউট্রোফিল কোথা থেকে উৎপন্ন হয়? অর্থাৎ অস্থিমজ্জার স্টেম কোষ থেকে উৎপন্ন হয়। এবার আসো ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস কি? গ্রিক শব্দ ফেজিন অর্থ ইট, টু ইট, আর কাইটোস শব্দের অর্থ সেল, আর ওয়েসিস শব্দের অর্থ প্রসেস। অর্থাৎ এর পুরো শাব্দিক অর্থ হচ্ছে কোষ ভক্ষণ প্রক্রিয়া। অর্থাৎ ফ্যাগোসাইটোসিস হচ্ছে একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় মৃত কোষগুলা ভক্ষণ করে। অর্থাৎ এটা সংজ্ঞা আকারে দিলে এভাবে হয়, যে প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের শ্বেত রক্তকণিকা দেহ রক্ষার অংশ হিসাবে ক্ষণপথ সৃষ্টি করে দেহের অনুপ্রবেশকারী জীবাণু অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস প্রভৃতি ও ক্ষতিকর টিস্যুর মৃত কোষ ও অন্যান্য বহিরাগত কণাকে গ্রাস ও এনজাইমের সাহায্যে ধ্বংস করে দেহকে আজীবন সুস্থ রাখতে সচেষ্ট থাকে, তাকে ফ্যাগোসাইটোসিস বলে। এখান থেকে সংজ্ঞা পড়বো, সংজ্ঞা থেকে হয়তো একটা অবজেক্টিভও আসতে পারে। বিজ্ঞানী এসি জাইট্রন অ্যান্ড জে.ই. হল তৃতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুভাবে ভাগ করেন, যেমন সহজাত প্রতিরক্ষা এবং অর্জিত প্রতিরক্ষা। অর্থাৎ সহজাত প্রতিরক্ষা কি? মানব দেহে যে প্রতিরক্ষা বা অনাক্রম্যতা অমরার মাধ্যমে প্রাপ্ত ও জন্মের সময় থেকে আজীবন উপস্থিত থাকে এবং প্রতিরক্ষায় দ্রুত কার্যকর হয় তাকে সহজাত প্রতিরক্ষা বলে। অর্থাৎ এই প্রতিরক্ষা ব্যবস্থা মায়ের মাধ্যমে শিশুদের দেহে আসে। কিভাবে? অমরার মাধ্যমে। অর্থাৎ ভ্রূণ এবং মায়ের জরায়ুর সাথে যে একটা সংযোগকারী টিস্যু আছে সেটাকে বলা হয় অমরা। এই অমরার মাধ্যমে এই সহজাত প্রতিরক্ষা ব্যবস্থাটা মাতৃভ্রূণে চলে আসে। এরপরে অর্জিত প্রতিরক্ষা কাকে বলে? মানব দেহের যে প্রতিরক্ষা ব্যবস্থা জন্ম সময় থেকে নয় বরং জন্মের পর কোনো নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে সাড়া দেওয়ায় কিংবা ভ্যাকসিন প্রয়োগের ফলে সৃষ্টি হয় তাকে অর্জিত প্রতিরক্ষা বলে। অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা একটি স্পেসিফিক ইমিউনিটি। অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা দুই রকম, একটা হচ্ছে সক্রিয় প্রতিরক্ষা আর একটা হচ্ছে অক্রিয় প্রতিরক্ষা। এরপরে সক্রিয় প্রতিরক্ষা, এটি এমন এক ধরনের অর্জিত প্রতিরক্ষা যাতে দেহের কোষ অ্যান্টিবডি উৎপাদনে সক্রিয় অংশগ্রহণ করে। এটি দু ধরনের, প্রাকৃতিক ও কৃত্রিম। প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা, এ ধরনের প্রতিরক্ষায় অনিচ্ছাকৃত জীবাণুর সংস্পর্শে আসায় সংক্রমণ ঘটে এবং জীবাণুর বিরুদ্ধে সক্রিয় প্রতিরক্ষা গড়ে ওঠে। যেমন হাসপাতাল বা ক্লিনিকে সংক্রমণ, এ ধরনের প্রতিরক্ষা দীর্ঘদিন থাকে, কখনো বা আজীবন। কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা, এ ধরনের প্রতিরক্ষায় ভ্যাকসিনেশনের পর জীবাণুর বিরুদ্ধে যে সক্রিয় প্রতিরক্ষা গড়ে ওঠে, যেমন ডিপিটি ভ্যাকসিন,
ডিপথেরিয়া, টিটিনাস, ধনুষ্টঙ্কার ও প্যারাটসিস অর্থাৎ হুপিং কাশি এর বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলে। এরপরে অক্রিয় প্রতিরক্ষা, এটি এমন এক ধরনের অর্জিত প্রতিরক্ষা যাতে অ্যান্টিবডি এক ব্যক্তির দেহ থেকে অন্যের দেহে বা প্রাণী দেহ থেকে মানব দেহে প্রবেশ করানো হয়। এটি নিচে বর্ণিত দু ধরনের: প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা, এ ধরনের প্রতিরক্ষা অমরা বা কলোস্ট্রাম, কলোস্ট্রাম হচ্ছে অর্থাৎ অর্থাৎ শাল দুধ, যেটা বাচ্চা জন্মের পরপরই যে দুধটা খরিত হয় সেটাকে বলা হয় কলোস্ট্রাম বা শাল দুধ। এর মাধ্যমে অ্যান্টিবডি মায়ের শরীর থেকে শিশুদের দেহে প্রবেশ করে। এভাবে স্থানান্তরিত অ্যান্টিবডি কয়েক সপ্তাহ মাত্র টিকে থাকে। এবার তৃতীয় অক্রিয় প্রতিরক্ষা, এ ধরনের প্রতিরক্ষায় ইনজেকশনের মাধ্যমে দেহে অ্যান্টিবডি প্রবেশ করানো হয়। যেমন রোগ ভোগের পর সেরে ওঠা ব্যক্তির সিরাম আক্রান্ত অন্য ব্যক্তির দেহে প্রবেশ করিয়ে চিকিৎসা করানো হয়। এই যে তোমাদের করোনা ভাইরাসে আক্রান্তদের ক্ষেত্রে টিভিতে দেখে থাকো যে প্লাজমা থেরাপি, এইটাই হচ্ছে এক ধরনের কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা। এবার সতর্ক, ম্যাক্রোফেজ একটি গুরুত্বপূর্ণ অক্সিজেন উপস্থাপক কোষ। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, সংক্ষেপে এপিসি। এখানে এমসিকিউতে আসতে পারে এপিসি কি? এপিসি হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, অর্থাৎ এই ম্যাক্রোফেজ এই এন্টি উপস্থাপক কোষ হিসাবে কাজ করে, অ্যান্টিজেন উপস্থাপক কোষ অর্থাৎ এপিসি হিসাবে কাজ করে। লসিকা গ্রন্থির বি কোষ ও ডেনড্রাইটিক কোষ নামক আরো দু ধরনের কোষ এপিসি হিসাবে কাজ করে। ম্যাক্রোফেজ সঠিক ধরনের রিসেপ্টর যুক্ত হেল্পার টি কোষের কাছে অ্যান্টিজেনকে উপস্থাপন করে। টি কোষ সমগ্র অর্জিত প্রতিরক্ষা সারার মেইন সুইচের মতো কাজ করে এবং সঠিক হেল্পার টি কোষ না পাওয়া পর্যন্ত অ্যান্টিজেন নিয়ে পরিভ্রমণ করে। এরপরে 5 নম্বর পয়েন্টে আসো, দেখো এখানে কিছু এমসিকিউর জন্য দাগিয়ে দেওয়া হয়েছে। উদ্দীপক অর্থাৎ নির্দিষ্ট প্রতিরক্ষা নির্মাণ। উদ্দীপ্ত সঠিক বি কোষ ও টি কোষগুলো সক্রিয় হয়ে দ্রুত সংখ্যা বৃদ্ধি ঘটাতে শুরু করে, ফলে জিনগত সদৃশ কোষগুলো গড়ে ওঠে। এরা ক্লোন নামে পরিচিত। বিজ্ঞানীদের ধারণা, প্রত্যেক মানব দেহে 100 মিলিয়নেরও বেশি অর্থাৎ 10 কোটিরও বেশি লিম্ফোসাইট ক্লোন রয়েছে। ক্লোনে দু ধরনের কোষ সৃষ্টি হয়। এক ধরনের কোষ নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়ে দেহ রক্ষায় কাজ করে, এগুলোকে কার্যকর কোষ বলে। আর এক ধরনের কোষ নির্দিষ্ট ওই অ্যান্টিজেনের স্মৃতি বহন করে, ভবিষ্যতে ওই অ্যান্টিজেন দেহে প্রবেশ করলে দ্রুত কার্যকর ব্যবস্থা গড়ে তোলে। এসব কোষের নাম স্মৃতি কোষ। এখানে স্মৃতি কোষ কাকে বলে এই সংজ্ঞাটাও চলে আসছে এখানে। আর এখান থেকে অবজেক্টিভ আসতে পারে মানব দেহে কত লক্ষের মতো লিম্ফোসাইট ক্লোন রয়েছে, তাহলে হবে কত লক্ষ না 10 মিলিয়ন বা 10 কোটি, 100 মিলিয়ন বা 10 কোটি। এরপরে অ্যান্টিবডি নির্ভর সারা। এ ধরনের সারায় বি কোষ বিভাজিত হয় যে কার্যকর কোষ উৎপন্ন হয় সেগুলোকে প্লাজমা কোষ বলে। প্লাজমা কোষ রক্তস্রোতে মুক্ত নির্দিষ্ট ধরনের অ্যান্টিজেনের বিপক্ষে প্রতিরক্ষা গড়ে তোলার জন্য নির্দিষ্ট অ্যান্টিবডি ক্ষরণ করে। প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডির ভূমিকা। এখানে অ্যান্টিবডি কি? দেহের প্রতিরক্ষা তন্ত্র থেকে উৎপন্ন এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন যা রোগ প্রতিরোধ সৃষ্টিকারী একটি অ্যান্টিজেনকে ধ্বংস করে, তাকে অ্যান্টিবডি বলে। তাহলে এখানে অ্যান্টিবডির সংজ্ঞাটা শিখবা। অ্যান্টিবডি হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন। প্রত্যেকটি অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন নামে বিশেষ ধরনের একটি প্রোটিন অণু, যেটাকে সংক্ষেপে বলা হয় আইজি। এখানে শ্বেত রক্তকণিকার অন্যতম প্রধান কণিকা হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট দু ধরনের, টি কোষ, বি কোষ। বি লিম্ফোসাইট কয়েক উপধরনে বিভক্ত, যার একটি হচ্ছে প্লাজমা বি কোষ, সংক্ষেপে প্লাজমা কোষ নামে পরিচিত। প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়। এখানে অবজেক্টিভ আসতে পারে কোন কোষ থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। অর্থাৎ প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়। এবার মানব দেহে প্রায় 100 মিলিয়ন অর্থাৎ 10 কোটি ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে। এখানে এটাও এমসিকিউ এর জন্য, মানব দেহে কত কোটি অথবা কত মিলিয়ন এমসিকিউ উৎপন্ন হতে পারে? তাহলে উত্তর হবে 10 কোটি অথবা 100 মিলিয়ন ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে। এরপরে আসো অ্যান্টিবডির গঠন। যদি অ্যান্টিবডির গঠনটা তোমরা বিশ্লেষণমূলকে
বিশ্লেষণমূলক প্রশ্নের জন্য পড়েছো, কাজে এটার ভিতর থেকে আমি আর অবজেক্টিভের জন্য দাগিয়ে দিলাম না, কাজে আমাদের সময় সংক্ষিপ্ত, এই জন্য আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এরপরে অ্যান্টিবডির প্রকারভেদ, এটাও তোমরা বিশ্লেষণমূলক জন্য পড়ছো, তারপরে এইগুলা তোমরা একটু ভালো করে পড়ে নিবে, এখান থেকে অবজেক্টিভ আসতে পারে। যেমন অ্যান্টিবডি 5 ধরনের, অর্থাৎ অ্যান্টিবডি গড়নে যে ভারী শিকড় রয়েছে তাতে অ্যামিনো অ্যাসিডের ক্রমের ভিত্তিতে ভারী শৃঙ্খল 5 ধরনের। কি কি? গামা, আলফা, মিউ, ইপসিলন এবং ডেল্টা। এই 5 ধরনের ভারী শৃঙ্খল বিশিষ্ট অ্যান্টিবডিগুলো নিচে বর্ণিত 5টি শ্রেণীতে বিভক্ত। এই 5টি শ্রেণীর এই ভিতরে যে লেখাগুলো আছে একটু পড়বা অবজেক্টিভের জন্য, এবং এক্সাম্পলগুলো পড়বা। যেমন একটা মনে করো ইমিউনোগ্লোবিউলিন, এটা এক ধরনের অ্যান্টিবডি। দেহের মোট ইমিউনোগ্লোবিউলিনের 75% হচ্ছে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি, অর্থাৎ আইজিজি। এখানে অবজেক্টিভের জন্য আইজিজি কত পার্সেন্ট এটা আসতে পারে। এটা কোথায় কোথায় থাকে? রক্ত, লসিকা, অন্ত্র এবং টিস্যু তরলে আইজিজি বিস্তৃত থাকে। এরপরে ইমিউনোগ্লোবিউলিন এ, এটা অর্থাৎ দেহের মোট ইমিউনোগ্লোবিউলিনের 15% হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এ, এটা অবজেক্টিভের জন্য আসতে পারে। এটা থাকে বেশিরভাগই মায়ের দুধে, এটা পাওয়া যায়। তারপরে ইমিউনোগ্লোবিউলিন এম, দেহের মোট ইমিউনোগ্লোবিউলিনের 5 থেকে 10% হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এম। এটা রক্তের এ বি ও ব্লাড গ্রুপের রক্তকণিকার অ্যান্টিবডি এ ধরনের ইমিউনোগ্লোবিউলিন। এটা অবজেক্টিভের জন্য আসতে পারে রক্তে কোন ধরনের ইমিউনোগ্লোবিউলিন পাওয়া যায়, অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন এম পাওয়া যায়। এরপরে ইমিউনোগ্লোবিউলিন ডি, এটা দেহের মোট ইমিউনোগ্লোবিউলিনের 1%-এরও কম থাকে ইমিউনোগ্লোবিউলিন ডি। এবার ইমিউনোগ্লোবিউলিন ই, দেহের মোট ইমিউনোগ্লোবিউলিনের মধ্যে 0.1% হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন ই, এটি দুর্লভ ইমিউনোগ্লোবিউলিন। এটা বি কোষ, মাস্ট কোষ এবং বেসোফিলে এই ইমিউনোগ্লোবিউলিন পাওয়া যায়। হিস্টামিন নামক ক্ষরণকে উদ্দীপিত করে, এটি প্রদাহ সারা সক্রিয় করে। প্রতিরক্ষা ব্যবস্থায় টিকার ভূমিকা। টিকা কি? রোগ সৃষ্টিকারী জীবাণু বা জীবাণু নির্যাস বা জীবাণু সৃষ্ট পদার্থ কিংবা সংশ্লেষিত বিকল্প পদার্থ থেকে উৎপন্ন যে বস্তু অ্যান্টিজেনের মতো আচরণ করে, দেহে অ্যান্টিবডি উৎপন্নে উদ্দীপনা যোগায় এবং এক বা একাধিক রোগের বিরুদ্ধে দেহকে অনাক্রম্য করে তোলে, তাকে ভ্যাকসিন বলে। এখানে জ্ঞানমূলকের জন্য ভ্যাকসিন সংজ্ঞাটা করে নিবা। তো শরীরে মারাত্মক রোগের ভ্যাকসিন দেওয়া থাকলে ভবিষ্যতে ওইসব রোগ দেহকে সুস্থ করতে পারে না, অসুস্থ করতে পারে না। ভ্যাকসিন প্রয়োগকে বলা হয় টিকা দেওয়া। ভ্যাকসিনের প্রকারভেদ। ভ্যাকসিন উৎপাদনের ধরনের উপর ভিত্তি করে ভ্যাকসিন নিম্নে বর্ণিত 5 প্রকার। কি কি? নিষ্ক্রিয়, যেমন রোগ সৃষ্টিকারী জীবাণুকে রাসায়নিক তাপ বিকিরণ বা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে নিষ্ক্রিয় জীবাণু থেকে উৎপন্ন, যেমন ইনফ্লুয়েঞ্জা, কলেরা, পোলিও, হেপাটাইটিস এ, রেবিস প্রভৃতি ভ্যাকসিন। এখানে অবজেক্টিভ আসতে পারে নিষ্ক্রিয় ভ্যাকসিনগুলো কি কি? ইনফ্লুয়েঞ্জা, কলেরা, পোলিও, এখান থেকে যে কোনো কয়েকটা অপশন দিয়ে দেবে, সঠিক উত্তর দেবে। এরপরে শক্তি হ্রাস। কালচার করা ক্ষতিকর বৈশিষ্ট্য নিষ্ক্রিয় ও দুর্বল করে দেওয়া জীবিত জীবাণু দিয়ে উৎপন্ন, যেমন মিজলাস অর্থাৎ হাম, মামস, পানি বসন্ত অর্থাৎ চিকেন পক্স, টাইফয়েড প্রভৃতি রোগের ভ্যাকসিন হচ্ছে এই ধরনের, অর্থাৎ শক্তি হ্রাস। এরপরে টক্সয়েড, জীবাণু নিষ্ক্রিয় বিষাক্ত পদার্থ থেকে উৎপন্ন, যেমন টিটেনাস অর্থাৎ ধনুষ্টঙ্কা, ডিপথেরিয়া প্রভৃতির ভ্যাকসিন। সাব ইউনিট, জীবাণু গোত্রের সামান্য অংশ থেকে উৎপন্ন, যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন, হিউম্যান পেপিলোমা ভাইরাস ভ্যাকসিন ইত্যাদি। কনজুগেট, দুটি ভিন্ন উপাদানে গঠিত ভ্যাকসিন, ব্যাকটেরিয়ার দেহ আবরণের অংশ প্লাস বাহক প্রোটিন, যেমন হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিন। এরপরে ভ্যাকসিনেশন কাকে বলে? ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে অণুজীবের, বিশেষ করে ব্যাকটেরিয়া ও ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধের উপায়কে বলা হয় ভ্যাকসিনেশন। অর্থাৎ ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে অণুজীবের, বিশেষ করে ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের উপায়টাকে বলা হয় ভ্যাকসিনেশন। ডক্টর এডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে সর্বপ্রথম গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কারের মধ্য দিয়ে যুগান্তকারী ভ্যাকসিন বিপ্লব ঘটিয়ে মানুষের রোগমুক্ত দীর্ঘ সুন্দর জীবনের যে প্রত্যাশা জাগিয়েছেন, তা ধারাবাহিকতা আজ
দ্বিতীয় জেনারেশন ভ্যাকসিন হিসাবে হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপন্ন হয়েছে। এখান থেকে অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে ভ্যাকসিনের প্রথম আবিষ্কারক কে এবং কত সালে জন্মগ্রহণ করেন। অর্থাৎ ভ্যাকসিনের প্রথম আবিষ্কারক হচ্ছে এডওয়ার্ড জেনার। তিনি 1796 খ্রিস্টাব্দে সর্বপ্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। এরপরে এখান থেকে বোল্ড করা লাইনগুলো একটু দেখবা। এরপরে আসো আমরা 262 পেজে যাই। এখানে কি কয়েকটা লাইন একটু অবজেক্টিভের জন্য পড়বা। যেমন যুদ্ধে সাফল্য নির্ভর করে দুটি বিষয়ের উপরে, সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য অনুপ্রবেশকারী জীবাণুর বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিরক্ষা সাড়া দান করা আর অনুপ্রবেশকারীর কথা মনে রাখা। এখানে স্মৃতিকোষ কি এই সংজ্ঞাটা দেখবা। স্মৃতিকোষ হচ্ছে লিম্ফোসাইট নামক অদানাদার শ্বেত রক্তকণিকা। এরপরে এখান থেকে এই লাইনটা, প্রথমবার কোনো জীবাণুর অর্থাৎ প্রাথমিক সাড়া এবং সেকেন্ডারি সাড়া কাকে বলে। প্রথমবার কোনো জীবাণু দেহে সংক্রমণ করলে দেহ তার বিরুদ্ধে সাড়া দিয়ে যেভাবে রোগমুক্ত হয় তাকে প্রাইমারি সাড়া বলে। আবারও যদি ওই জীবাণু আক্রমণ করে তখন স্মৃতিকোষগুলো প্রাইমারি সাড়ার স্মৃতি কথা মনে করে দ্রুততর সাড়া দিয়ে দেহকে রোগমুক্ত রাখে। দ্বিতীয়বারের সাড়াকে সেকেন্ডারি সাড়া বলে। তাহলে আজকের এ পর্যন্তই। শিক্ষার্থীরা, এই দশম অধ্যায়ের উপরে তোমাদের যে ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে দেওয়া হলো এবং বহু নির্বাচনের জন্য যে ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে দেওয়া হলো, এইগুলো তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে পড়বে। আশা করি এখান থেকে তোমরা নেক্সট গুগল ফর্মের যে প্রশ্নগুলো হবে ইনশাল্লাহ পেয়ে যাবে। আর পরিশেষে যেহেতু পৃথিবীব্যাপী করোনা মহামারী চলছে, এই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ গৃহে অবস্থান করবে এবং বাহিরে বের হবে না। যদি একান্তই বাহিরে বের হতে হয় তাহলে মাস্ক পরিধান করে এবং গ্লোভস পরিধান করে বাইরে বের হবে। এবং আশা করি ভালোভাবে তোমরা পরীক্ষার প্রিপারেশন নেবা। তোমাদের পরীক্ষা কিন্তু লকডাউন শেষ হলেই অতি শীঘ্রই শুরু হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।